যারা আমরা ধান চাষ করি আমরা সকলেই বুঝতে পারছি যে আমরা কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আর কিছুদিন মাত্র বাকি। আর কিছুদিনের অপেক্ষার পরেই কিন্তু আমরা ধানকে খামারজাত করব। যার জন্যই কিন্তু আমরা শুরু থেকে এতদিন পর্যন্ত পরিশ্রম করে এত ফার্টিলাইজার, এত আমরা কীটনাশক প্রয়োগ করলাম, এত খরচ করলাম, এত পরিশ্রম করলাম শুধুমাত্র এই ধানকে ভালো একটা উৎপাদন নিয়ে খামারজাত করার জন্য। কিন্তু এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী বছরগুলির ন্যায় সম্প্রতি এই 2-3 বছর ধরে কিন্তু এই দুটি মারণ রোগ কিন্তু খুব ভয়ানক রূপ ধারণ করেছে। তাই আমার মনে হলো যে আজকে আমি সকালে যখন জমিতে গেছিলাম তখন দেখতে পেলাম এইরকম মারণ রোগের কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তাই আমি ভাবলাম কেন না আপনাদেরকেও জানিয়ে রাখি, যদি আপনারা কিন্তু আপনাদের ওখানেও যদি এইরকম লক্ষণ আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু পরিচর্যা নিন, অন্যথা কিন্তু ভয়াবহ এক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আপনারা। কিন্তু এর জন্য দরকার নিয়মিত আপনার জমির পরীক্ষণ নিরীক্ষণ। 2-3 দিন ছাড়া ছাড়া আপনারা জমিতে ভিজিট করুন, জমিতে যান, আর জমির দেখুন যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন, কোনো রোগ পোকামাকড়। কারণ কি এই সময়টা আর গুটি কয়েকদিন যদি আমরা ঠিকভাবে পরিচর্যা করে নিই তাহলেই কিন্তু আমরা একটা ভালো উৎপাদন কিন্তু পেতে পারবো। তাই বন্ধুরা আর দেরি নয়, আসুন আমরা জানি কি সেই দুইটি রোগ, তার লক্ষণ কি কি, কি কি পরিচর্যা নিতে হবে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিও। তাই আপনাদের সকলকে আবার কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পেতে আপনারা বেল আইকনটি, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আপলোডের পরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। বন্ধুরা, কি সেই দুই রোগের কথা আমি বলছি। প্রথম রোগটা যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট। কি বললাম? ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট। এটি একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, নামটা শুনেই বুঝতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে প্যানিকেল, মানে ধানের যে শীষটা বেরোচ্ছে এইখানে কিন্তু এই রোগটা দেখা যায়। আপনারা যখনই জমিতে যাচ্ছেন আপনারা ধানের শীষটাকে লক্ষ্য করুন। কি দেখতে পাবো? আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রায়শই ধানের শীষগুলিতে আমি দেখতে পাচ্ছি যে ধানের সব ধানগুলি কিন্তু সবুজাভ, তার মধ্যে কিছু কিছু ধান আমরা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালারের বা হালকা কালচে কালারের হয়ে যাচ্ছে। আর এই হালকা কালচে কালার হয়ে যাওয়ার জন্য দেখুন ওই ধানগুলি কোনো মতেই কিন্তু পুষ্ট হবে না, এর মধ্যে কিন্তু কোনো ওজন থাকবে না, কোনো পুষ্ট থাকবে না, কোনো দুধ ভরার প্রক্রিয়া কিন্তু হবে না। তার মানে কি আমার আমার একটা শীষে যতই ধান থাকুক এই ধানগুলো থেকে আমি কিন্তু কোনো ফলন পাবো না। অটোমেটিক্যালি আমার ধানের কিন্তু উৎপাদন যতটা হওয়ার ছিল সেখান থেকে কিন্তু আমার ক্ষতির সম্মুখীন হব। তাহলে এই এই শীষগুলিতে আপনারা দেখবেন, তো আপনারা কি করে বুঝবেন? যেন প্রথমত শুরুর দিকে আমাদেরকে একটু বুঝতে অসুবিধা হয় কি কি দেখলে আমরা বুঝতে পারবো এই লক্ষণগুলো কি কি। প্রথম লক্ষণ, আপনার জমিতে যে শীষগুলি আছে সব শীষগুলি যেমন সবুজাভ দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু শীষকে আপনারা দেখতে পাবেন এরকম হালকা বাদামি বা কালচে রঙের বা তামাটে রঙের এরকম দেখতে পাবেন প্রথম। দ্বিতীয়ত আপনারা কি বুঝতে পারবেন? দূর থেকে দেখে মনে হবে ঝলসানো দেখতে পাবে, মনে হবে যেন যে কিছুতে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালানো হয়েছে, এরকম একটু ঝলসে গেছে এরকম টাইপের। 2 নম্বর। 3 নম্বর কি হবে না, এইগুলির মধ্যে যেহেতু পুষ্ট হয় না, এইগুলি সাধারণত বাকি দানাগুলি আপনারা দেখবেন একটু নিচের দিকে ঝুঁকে আছে, কিন্তু এই দানাগুলি সোজা হয়ে থাকে। কারণ কি এর মধ্যে তো কোনো ওয়েট নেই, চ্যাফি হয়ে থাকে, এর মধ্যে পুষ্ট হয় না। তো এই দানাগুলিকে আপনারা সোজা হয়ে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন যে সোজা হয়ে হয়ে আপনারা শীষের মধ্যে দেখতে পাবেন। এইভাবে আপনারা যদি ভালোভাবে শীষটা পরিদর্শন করেন তাহলেই বুঝতে পেরে যাবেন যে আপনার জমিতে কিন্তু এই প্যানিকেল ব্লাইট নামে এক মহা ভয়ানক ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তো আপনি কি করবেন এই রোগের যদি আক্রমণ হয়ে যায়? তাহলে এইটা কিন্তু সাধারণত আমি আগেই বললাম যেটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর এই ব্যাকটেরিয়া গঠিত রোগ, আর এটা সাধারণত বীজের মাধ্যমে কিন্তু আমাদের জমিতে আসে, বীজের মাধ্যমে। কিন্তু এখন তো আমার এইগুলো ভেবে লাভ নেই যে কিভাবে আসলো বীজের মাধ্যমে, কিন্তু এখন আমরা এক জমি থেকে অন্য জমিতে কিন্তু অতি সহজে ছড়িয়ে যায়। সাধারণত আপনার যে বায়ু চলছে, জলীয় বাষ্প চলছে, এর জন্য কিন্তু ছড়িয়ে যায়। আর আপনাদেরকে বলে রাখি এই যে সময়টা, মানে এই সময় কি হচ্ছে, বাতাসে জলীয় জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি, আর দিনে প্রচুর গরম, রাত্রে ভালোই ঠান্ডা। এই যে তাপমাত্রার তারতম্য আর সাথে সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এত বেশি,
এই সময়টাতেই কিন্তু এই যে ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট এর কিন্তু মানে বেড়ে ওঠার একদম সুগম মানে একটা ভালো সময়। এটাও তাদের জন্য ভালো এনভায়রনমেন্ট, ভালো পরিবেশ তৈরি করেছে, যেই জন্যই কিন্তু আপনার জমিতে এইটার আক্রমণ শুরু হয়ে গেছে। প্রথম তাহলে কি বললাম, ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট। দ্বিতীয় যে রোগটা আমি একসাথে আপনাদেরকে শেষে পরিচর্যার কথাটা বলবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট এটাও কিন্তু একটা মারাত্মক রোগ। আপনারা সাধারণত এটা এখন আপনার জমিতে কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে, কিন্তু অনেকেই এর আগে কিন্তু আপনারা দেখেছেন। আর যে এখনো যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু পরিচর্যা নেই। কি কি হবে এর সিমটম কি? লিফ ব্লাইট। আপনার নাম লিফ ব্লাইট মানে বুঝতেই পারছেন যে পাতাতে হবে। পাতাতে ব্লাইট, পাতাতে এরকম কিন্তু তামাটে হালকা বাদামি রঙের কিন্তু দাগ দেখতে পাবেন। জমিতে যখন যাচ্ছেন দেখুন জমির যে সমস্ত গাছের পাতার ডগগুলো লক্ষ্য করুন, যে ডগগুলো তো কোনো অংশে লাল হয়ে যাচ্ছে না। আপনারা এখানে কি হয় না, উপরের যে 2-3 ইঞ্চি প্রথমে দেখতে পাবেন যে হালকা লাল হতে শুরু করেছে, উপর থেকে নিচের দিকে নামবে। আর প্রথমে দুটো ধার, পাতার যে ধারগুলো দুটো ধার তামাটে বর্ণের হয়ে যাবে। আর আস্তে 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 কিন্তু পুরো পাতাটাই কিন্তু আপনারা, পুরো গাছটাকেই আপনারা দেখতে পাবেন পুরো তামাটে রঙের হয়ে গেছে, একটা বড় ভয়ানক রূপ ধারণ করে। আর যেই কারণেই কিন্তু আমাদের এখানেও কিন্তু উৎপাদনে কিন্তু আমাদের কম দেখা যায়, উৎপাদন ক্ষতি দেখা যায়। তাহলে এই যে দুই মারাত্মক রোগ, একটা কি বললাম প্যানিকেল, আপনার ধানের শীষে দেখতে পাবেন, ধানের শীষের মধ্যে এরকম শীষগুলোর যে দানাগুলো আছে তার মধ্যে দেখতে পাবেন, দ্বিতীয়ত পাতাতে দেখতে পাবেন। আর আপনাকে কি বললাম যে এই যে আবহাওয়াটা, এই আবহাওয়াটাই কিন্তু এদের উপযুক্ত বেড়ে ওঠার সময়। আমরা যদি এই সময় সঠিক পরিচর্যা নিয়ে নিই তাহলে কিন্তু আমরা এই যে মারাত্মক ক্ষতি সেখান থেকে বেঁচে উঠতে পারবো। তাহলে কি সেই পরিচর্যা? আর দেরি নেই, আমরা জেনে নিই কি সেই পরিচর্যা। প্রথমত যে পরিচর্যাটির কথা বলবো, আমি চাই যে দুটি দুটি যে রোগ আমি বললাম, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বিএলবি আর বিপিবি ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট, যে ধানের চিটে লাগা যেগুলোকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি, এতে আমরা করবোটা কি না, প্রথম যেটা হবে সেটা আমাদেরকে কিন্তু ভালো একটা অ্যান্টিবায়োটিকের কিন্তু প্রয়োগ করতে হবে। কি সেই অ্যান্টিবায়োটিক? না অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে সে বাজারে আপনারা পেয়ে যাবেন কাসুগামাইসিন 3% এসএল। কি বললাম? কাসুগামাইসিন। বাজারে আপনারা কনিকা এই ধানুকা কোম্পানির আপনারা পেয়ে যাবেন, যেটা আমরা কাসু বি নামে পরিচিত, কাসু বি নামে পরিচিত কাসুগামাইসিন 3%। দ্বিতীয়ত আপনারা এর থেকে যেটা ভালো কাজ করে, যে আপনারা দুটো রোগের জন্য একসাথে কাজ করে, সেই কম্পোজিশনটা হচ্ছে কি কাসুগামাইসিন সাথে কিন্তু কপার হাইড্রোক্সিক্লোরাইড। কি বললাম? কাসুগামাইসিন একটা অ্যান্টিবায়োটিক, আর কপার হাইড্রোক্সিক্লোরাইড কি হচ্ছে না একটা ফাঙ্গিসাইড, একটা ছত্রাকনাশক। তাহলে কি হলো, কাসুগামাইসিনের মধ্যে কিন্তু আমরা সাধারণত ব্যাকটেরিয়াকে প্রতিহত করার ক্ষমতা আছে, সাথে সাথে কিছু ছত্রাককেও। আর কপার হাইড্রোক্সিক্লোরাইড পুরোপুরি ভাবে কিন্তু ভালো একটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আর এইখানে কাসুগামাইসিন হচ্ছে সিস্টেমিক, মানে আপনার জমিতে কি পাতার মধ্যে আপনি যখন স্প্রে করছেন ও সংশ্লেষ করে পুরো শরীরে যেতে পারে। আর হচ্ছে কন্টাক্ট, আর হচ্ছে যে কপার হাইড্রোক্সাইড কন্টাক্ট মানে স্পর্শজনিত, যদি কোনো পোকামাকড় বা কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ছত্রাকের উপরে যদি কপার হাইড্রোক্সিক্লোরাইড যদি স্প্রে করা হয় কোনো ছত্রাকের উপরে, তাহলে সেই ছত্রাকটি মারা যায়। তাহলে কি হলো, এটার মধ্যে স্পর্শজনিত সাথে সাথে সিস্টেমিক, মানে এর অন্ত্রের মধ্যে পরিবহন করে। তাহলে দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে আছে। এই ওষুধটি খুবই ভালো কোম্পানির, খুবই ভালো একটি ওষুধ, খুব ভালো টেকনিক্যালের ওষুধ। তো আপনারা এটা ধানুকার কণিকা নামে পেয়ে যাবেন, কণিকা নামে পেয়ে যাবেন। আপনারা এটা কিন্তু খুব ভালো ওষুধ, আপনারা কিন্তু স্কিনে স্প্রে করতে পারেন। আর আপনারা বলবেন যে কত পার্টস, কত গ্রাম, কতটা ডোজ আমরা দেব। এর জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে 2 থেকে 3 গ্রাম, 2 থেকে 3 গ্রাম প্রত্যেক লিটার জল, মানে একটা ড্রাম বা একটা চার্জারে আপনাদেরকে খুব জোর 30 থেকে 40 গ্রামটা দিয়ে দেন, তাহলেই কিন্তু ভালো কাজ করবে। তাহলে কি বললাম, এক ড্রামে 40 গ্রাম, এক ড্রামে 40 গ্রাম কাসুগামাইসিন কপার হাইড্রোক্সিক্লোরাইড এই টেকনিক্যালের কণিকা আপনারা নিয়ে মিলিয়ে ভালোভাবে স্প্রে করুন। নজলটাকে হালকা করে স্প্রে করুন, উপকার পাবেন। দ্বিতীয়ত আমি আর একটা কম্পোজিশন আপনাদেরকে বলতে পারি, যদি কাসুগামাইসিন আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন প্ল্যান্টোমাইসিন। কি বললাম? প্ল্যান্টোমাইসিন, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ট্রেপ্টোমাইসিন আর টেট্রাসাইক্লিনের একটা কম্পোজিশন, যেটা আমরাকে বলি প্ল্যান্টোমাইসিন
যেটা অ্যারিস কোম্পানির পেয়ে যাবেন এবং অন্যান্য কোম্পানিরও আপনারা বাজারে পেয়ে যাবেন। আপনারা যে কোম্পানির পাচ্ছেন আপনারা কিনে স্প্রে করতে পারেন। কি এই ডোজ? এর ডোজটা কি? এর ডোজটা হচ্ছে 1.5 গ্রাম, 1.5 গ্রাম, অর্থাৎ একদম কিঞ্চিত মাত্রাতে এক ব্যারেলে, মানে এক চার্জারে, মানে 15 লিটার, 1.5 গ্রাম 15 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটা খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক। সাধারণত 6 গ্রামের একটা পাউচ পাওয়া যায়, আর ওই 6 গ্রামে কিন্তু 4 ড্রাম আমরা কিন্তু স্প্রে করতে পারি। তাহলে কি বললাম? প্রথমটা বললাম যেটা কি কণিকা নামে পেয়ে যাবেন ধানুকা কোম্পানির, ওটা স্প্রে করতে পারেন, যেটার মধ্যে আছে কাসুগামাইসিন। সেকেন্ড আছে ওর মধ্যে কপার হাইড্রোক্সিক্লোরাইড। দ্বিতীয়ত আমরা যেই ওষুধটার কথা বললাম, যেই কীটনাশকটার কথা বললাম, সেটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন, যার মধ্যে আছে কি না স্ট্রেপ্টোমাইসিন টেট্রাসাইক্লিন। ঠিক আছে, আপনারা চেষ্টা করুন খুব ভালোভাবে আমরা হালকা নজলে এটা কিন্তু স্প্রে করতে। তাই আর সকালের দিকে স্প্রে করুন, যখন হালকা একটু শিশির পড়ছে, এই সময় শিশিরটা শুকিয়ে যাবে এমন সময়, অথবা সন্ধ্যের আগেতে আপনারা স্প্রে করুন। তাহলে কিন্তু এই দুটি রোগ থেকে কিন্তু আপনারা উপশম পাবেন, দুটি রোগ থেকে কিন্তু আপনার জমি থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আমি এইটুকুই বলবো যে এই সময় কিন্তু নিয়মিত আপনারা জমি পরিভ্রমণ করুন, জমি পরিদর্শনে যান। কারণ কি এই কটা দিন যদি আমরা পরিচর্যা করে নিই, আমি যেটা বলছিলাম, তাহলে কিন্তু আপনাদের উৎপাদনটা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা একটা এতদিনের পরিশ্রম কিন্তু সার্থক হবে। আর একটা কথা আপনাদের বলে দিই, এই যে দুটো দুটো কথা বললাম, এই যে ব্লাইট, দুটো ব্যাকটেরিয়াল লিভ, ব্যাকটেরিয়াল প্যানিক্যাল, এর জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই সময় যখন পরাগায়ন প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে গেছে, এই সময় কিন্তু আপনারা কিন্তু কিছুদিনের জন্য যদি জলকে জমি থেকে বার করে দেন, কিছুদিন শুকোতে দেন, মানে এই অবশ্যই কিন্তু এটা ক্রিটিক্যাল পিরিয়ড। যদি পরাগায়ন প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, অবশ্যই জল রাখতে কিন্তু হবে জমিতে। যদি হয়ে গেছে আপনার জমিতে মনে হচ্ছে, সেক্ষেত্রে মানে আস্তে আস্তে আপনার দানা ফুলে গেছে, সেখানে আপনার দুধ ভরার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, সেই সময় কিন্তু আপনারা যদি 8 থেকে 10 দিনের প্যানি জমিকে কিছুদিন শুকোতে দিন, তাহলে কি হয়, এই সময় যদি শুকিয়ে যায়, তাহলে এই যে এদের যে জীবন চক্রটা কিন্তু প্রতিহত হয়, যেই কারণে কিন্তু আপনার জমি কিন্তু এই রোগ থেকে কিন্তু অনেকটা সুরাহা পেয়ে থাকে। ঠিক আছে, এই গুটি কয়েক পরিচর্যা নিন, আপনার জমিতে এই রোগের আক্রমণ কিন্তু থেকে আপনি মুক্তি পাবেন, আর আপনি সুস্থ সবলভাবে একটা ভালো উৎপাদন আপনি বাড়িতে খামারজাত করবেন। তাই দেরি নয়, এগুলো করুন। আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের পুনরায় বলে রাখি, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। নমস্কার।